আমি যখন বিয়ে করি আমার ওয়াইফকে এই ব্যাপারে বলে নিচ্ছি যে আমার ঘোরাঘুরির অভ্যাস আছে, ঘোরাঘুরির অভ্যাসে কখনো বাধা দিবে না। যে ছুটের এরা মনে করেন রান্না বান্না না করলে বলে ভ্রমণে তৃপ্তি পায় না। টাবাক্য গোয়া 10 কিলোমিটার জায়গা, দুই দিকে বাঁশ দিয়া মাঝখানে হাড়ি পাতিল নিয়ে এরা মনে করেন টানছে, কেউ দেয়ও না। মানে কি যে একটা মজা পাইতেছে, ঈদের আনন্দ। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকা টোটো কোম্পানিতে। আপনারা সবাই জানেন টোটো কোম্পানি হচ্ছে ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান, অ্যাডভেঞ্চার বিষয়ক অনুষ্ঠান। আজকে আমাদের সঙ্গে এমন একজন মানুষ বসে আছেন যিনি এই ভ্রমণ বিষয়ক একটি সংগঠন চালান 3 দশকের বেশি সময় ধরে, অর্থাৎ 30 বছরের বেশি সময় ধরে। এই সংগঠনটি শুরু হয়েছিল 1993 সালে। আপনারা বুঝতেই পারছেন এটা 32 বছরের বেশি হয়ে গেছে এই সংগঠনের বয়স। আমরা সেই সংগঠনের প্রতিষ্ঠাতাদের একজন আছেন আমাদের সঙ্গে। আজকে আমরা 3 দশক অর্থাৎ 30 বছরের বেশি হয়ে যাওয়া একটি সংগঠনের খোঁজ পেয়েছি বলেই আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি। আজকে আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ জাভেদ হাকিম। জাভেদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্বাগত জানানোর জন্য। যে বিষয়টা আমার কাছে খুবই কিউরিওসিটি তৈরি করে আর কি, সেটা হচ্ছে যে 30 বছরের বেশি একটা সংগঠন চালাচ্ছেন আপনি, যেটা ভ্রমণ বিষয়ক। তার মানে যখন আপনার ইচ্ছা হয় তখন আপনারা কয়েকজন মিলে ভ্রমণে চলে যান। মানে এক কথায় হুটহাট দেশুট, হুটহাট দেশুট, কিছু কোনো টান যার আছে সে ওই টিপ থেকে বাদ। আমি সংগঠনটার নাম আমি আসলে বলিনি, তাই আপনারা শুনেই ফেললেন যে সংগঠনটার নাম হচ্ছে দে ছুট। অনেকেই এই সংগঠনটার নাম আপনারা জানেন। আর জাভেদ ভাই একাধারে যেমন একজন ভ্রমণ সংগঠক, তেমন একজন পর্যটক, তেমন একজন ব্যবসায়ী, তেমন একজন লেখকও বটে। তো জাভেদ ভাই, এই যে 30 বছরের বেশি হয়ে গেল ঘোরাঘুরি করছেন, বাড়িতে কিছু বলে না? আসলে একটা সময় বাসায় বাধা দিত, বিশেষ করে আমার আব্বা, ঠিক আছে, যে এত ঘোরাঘুরি কেন। হ্যাঁ, অনেক সময় বলতো যে যেখানে সেখানে পয়রা ময়রা থাকবো, যেটা নাকি মুরব্বীরা বলে। তা আমার আম্মা আবার আমার মা এরা বলতো না, আমার ছেলে পাহাড় পর্বত জয় করে ঠিকই বাসায় চলে আসবে। এই একটা অনুপ্রেরণা পেতাম আমার কাছ থেকে যে না, আলহামদুলিল্লাহ আমার ছেলের কোনো মৃত্যু হবে না বা কোনো ইয়ে হবে না, পাহাড় পর্বত জয় করে সে চলে আসবে। তাই ওই একটা অনুপ্রেরণা আছে। ওই হিসাবে আমরা দেশের ভ্রমণ সংঘ। আর এর একটা মজার ব্যাপার, আমাদের এই সংগঠনে যারা সক্রিয় ভ্রমণ পিপাসু এরা বেশিরভাগই এক ছেলে, আমার এক ছেলে। কিন্তু ভয় তো থাকেই, স্বাভাবিক একটু থাকেই আসছি। সেই হিসাবে যে পর্যন্ত আমরা না আসি বাসা ফিরে, বাসাতে একটু টেনশন থাকি আর কি। দেছুট ভ্রমণ সংগঠন যেটা আছে আপনার, সদস্য সংখ্যা কত? অ্যাক্টিভ সদস্য সংখ্যা? সক্রিয় সদস্য সংখ্যা 60 থেকে 70 জন, আর এমনিতে মেম্বার অনেক আছেন। আর আমাদের এত বছরের 3 দশকের সংগঠন হলো সদস্য সংখ্যা সক্রিয় বাড়ার কারণ হলো আমাদের যে নিয়মাবলীগুলো একটু কঠিন, মানে সচরাচর না। এটা এখানে ঢুকতে হলে আমাদের সাথে আমরা তাকে যাচাই বাছাই করে তারপরে আমাদের মনোপুত হলে তাকে আমরা এই সংগঠনের তাকে সদস্য হিসাবে আমরা মনোনীত করি। সে সামাজিকভাবে তার মর্যাদা যাই থাকুক না কেন, কিন্তু আমরা প্রথম যে বিষয়টা তাকে আমরা লক্ষ্য করার চেষ্টা করি সেটা তার একটা ভ্রমণ পিপাসু মন আছে কিনা। সেই মনটাকে যদি আমাদের মনে হয় যে না ওনার মনটা আছে ভ্রমণ পিপাসু, সেটা হলো ভ্রমণ পিপাসু বলতে সে যখন যেমন তখন তেমন, যে কোনো পরিস্থিতি তাকে মানিয়ে নিতে হবে। হ্যাঁ, এরকম মানসিকতা যারা তারাই আমাদের সদস্য হতে পারে, যে কারণে আমাদের ওই অনেক সদস্য নাই। আপনারা যখন শুরু করলেন, জি, এটা কেন শুরু করেছিলেন আপনি? আচ্ছা, আমি যখন সরকারি সৈয়দ সোহরাওয়ার্দী কলেজে পড়ি তখন আমাদের একটা সংগঠন আমি তৈরি করি, সেটা ওপেন ফ্রেন্ডস গ্রুপ। কলেজের বন্ধুদের নিয়ে সর্বদলীয় মতামত ছিল, ওখানে ছাত্র ছিল। তো কিন্তু আমার মনটা তো একটু প্রধানত ভ্রমণ পিপাসু মন। আমি ক্লাস 7 থেকেই এই স্কুলে বন্ধুদের নিয়ে ঘোরাফেরা করি। তো দেখলাম যে এই ওপেন ফ্রেন্ডস গ্রুপের মধ্যে নানান মত মানসিকতার আছে। তো সেখান থেকে আমরা বাছাই করে যারা ভ্রমণের প্রতি আগ্রহী এরকম কিছু আবার বাছাই করে, এবং আমার শৈশবের কিছু বন্ধুবান্ধব আছে, স্কুল ফ্রেন্ড আছে, এদেরকে নিয়ে আমরা ওই যে দেছুট ভ্রমণ সংঘ, শুধু এটা ভ্রমণের উপরেই থাকবে। হ্যাঁ, এখানে আপনার অন্য কোনো কিছু থাকবে না, এক কথা শেষ। এই যাত্রা শুরু হলো। এখন পর্যন্ত আপনারা মানে কতগুলো জায়গা ঘুরেছেন? এটা মানে 30 বছর আসলে মানে আমরা যে ঘোরাফেরা করি এটা হলো
সৌন্দর্য দেখবো, প্রাকৃতিক দৃশ্য দেখবো, এই করে ওই যে গিয়ে ফটো সেশন করবো বা একটা বাহাদুরি, এতটা জেলা ঘুরছি, এতটা জায়গা ঘুরছি, এই মানুষদের আমরা আসলে ঘুরি নাই। আর আমরা যখনই যেখানে যাই একটা যেমন ধরেন আপনি মনে করেন আমি ওরকম যাবো, ওই আমি ওরকম যাইতে হইব, এই জন্য যেতেই হবে এমন কোনো বিষয় না। আমি ওরকম যেতে যাওয়ার সময় যে পথের যে দৃশ্যগুলো আছে খুব ধীরে ধীরে আস্তে আস্তে, অনেকের যখন সময় লাগে আপনার 2 ঘন্টা, আমাদের লাগে 4 ঘন্টা। আমরা আশেপাশে অনেক কিছু দেখার আছে। আপনি শুধু একটা উদ্দেশ্য করে গেলেন, ওই উদ্দেশ্য যাওয়ার পথের যে দৃশ্য এগুলো কিন্তু অনেক কিছু দেখার আছে, শেখার আছে। যেমন আমরা ঘুরতে গেলে আপনার ওখানকার যে স্থানীয় যারা থাকেন তাদের সাথে মিশি, তাদের আচার আচরণ, তাদের সংস্কৃতি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি। দেখা গেল আমি ওই রংপুরে স্বপ্নপুরে যাব, স্বপ্নপুরে যাওয়ার আগে আমি বাসের হেল্পারের আচরণও দেখি, ওই টুরিস্টের আচরণও দেখি, এই দেখতে দেখতেই যাই আর কি। মানে অভিজ্ঞতা নিশ্চয়ই খুব কম হয় নাই। আমি তো মনে করি আমি এখন অঙ্কুরে আছি। অনেকে যেমন আমাকে বলে ভাই আপনি তো বাংলাদেশ সব দেখা বলেছেন, আমি বাংলাদেশে কিছুই দেখি নাই। এটা আবার কেন মনে হয় আপনার? আমার কাছে মনে হয় আমি মানে এখনো কিছুই দেখি নাই, আমার কাছে মনে হয় আর কি। অনেকে বলো না কিছু, কিন্তু আমার কাছে মনে হয় আমি এখনো কিছুই দেখি নাই। এটা মানে আমার এটা মনের কথা, এবং আপনি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া দেখছেনও বা লিখিও আমি, যে আসলে এখনো কিছু দেখি নাই। আমি যদি জানতে চাই যে আপনার মানে সেইভাবে হয়তো বলাটা ঠিকও না এটা, যে সবচেয়ে ভালো অভিজ্ঞতা কোথায় হয়েছে, কারণ যারা আপনারা ভ্রমণ করে তাদেরকে একটা জিনিস খুব কমনলি আমার কাছে মনে হয় যে না আপনারা সব জায়গায় দেখতে অভিজ্ঞতা মানে বলতে গিয়ে আমি তো মনে করি যে ভ্রমণটা মানে অভিজ্ঞতা। কিছুদিন আগে গেছিলাম মনপুরা গিয়ে এমন এক ভদ্রলোকের লোকে হঠাৎ দেখা, ভাই বললাম যে আমি এটা ওদের মাছের টলে উঠাই দেন। ওটা পরে আবার মনে হলো কেমন যেন ডাকাত মনে হলো ওদের নৌকাওয়ালাদের, পরে আর সহ উঠাই নিলাম। পরে আর বুঝতে পারছে যে পরে হাসতে বলতে মানে ভয় পেয়েছেন, এই যে নামা উঠাইলাম। এরপর মাছ কিনলাম, তারে দিলাম। পরে গিয়ে মাছ কিনলাম একটু রান্না বান্না করে এই করে, পরে আমাদেরকে বাসায় নিয়ে গেলো। বাসায় নিয়ে মনে হলো যে সেই কত আমাদের আপন, ঘর টর ছেড়া দিল, কী করলো মানে কি একটা এলাহি কারবার। যারা আমি মনে করি যারা ঘুরতে যাবেন তাদেরও ওরকম আচরণ করতে হবে। আপনি যদি হুট করেই একটা জায়গায় গিয়া একটা দোকানিকে বলেন এই 1 কাপ চা দে, এই দেরি করতেছিস কেন, এই বেটা, তখন তার বিহেভটা ওরকমই আসবে। দেখা যায় অনেক সময় যেমন সিলেট অঞ্চল, এই সিলেট অঞ্চলে যেমন এখন এক পরিবর্তন হয়েছে। আজ হয়তো 10 বছর আগেও আপনার একটা লোকেশন জিজ্ঞাসা করতেন, 10 জনের 10 রকম বইতো। দেখা গেল জায়গাটা এখানেই আছে কিন্তু আপনার ঘুরাইতেছে ডালাইতেছে, আর ওখানকার যে গাড়িওয়ালারও একটু করতো। এটা অন্য চেঞ্জ হয়েছে এখন সিলেট অঞ্চলে। সিলেট অঞ্চলে এই জিনিসটা না ওরকম কিছু হয়নি। সিলেট অঞ্চলে এই বিষয়টা একটু সমস্যা হইতো, যে এরা ওই ধারার জিনিসটা একটু দূরে বলতে আছে। আপনি যখন এই ভ্রমণ সংঘ তৈরি করেন সেই সময় আপনার বয়স ছিল 20-এর জি। তারপরে তো আপনি আরো বয়স হয়ে গেল, বিয়ে শাদী করলেন, যে এখন যে হুটহাট করে বের হয়ে যান, ভাবি কিছু বলে না? আসলে আমি যখন বিয়ে করি, বিয়ের পরই আমি আমার ওয়াইফকে এই ব্যাপারে বলে নিচ্ছি যে আমার ঘোরাঘুরির অভ্যাস আছে, ঘোরাঘুরির অভ্যাসে কখনো বাধা দিবে না। এবং আমার মাও সেটা আমার ওয়াইফের বলছে যে আমি ওরে করতে পারি নাই। তার ঘোরাঘুরির সময় খুব সুন্দর করে হাসি মুখে বের করবা, কাপড় চোপড় যা যা প্রয়োজনীয় আছে গুছাই দিবা, ঠিক আছে? তো এরপর থেকে সে ওই ইসের উপরে আসে। এবং আমিও চেষ্টা করি, আমি নিজে ঘোরার পাশাপাশি আমার পরিবারকেও ঘোরানোর চেষ্টা করি, এবং ওরা অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাই, ঠিক আছে? শুধু আমি নিজেই ঘুরি তা না, পরিবারকে সময় দিই। একটা বিষয় হচ্ছে যে আপনার ভ্রমণের সঙ্গে যে জিনিসটা আমি খেয়াল করি সেটা হচ্ছে যে আপনারা যে প্রচুর খাওয়া দাওয়া করেন, রান্না বান্না করেন, বা স্থানীয় মানুষের বাড়িতে গিয়ে রান্না বান্না হয়, কিংবা কেউ রান্না বান্না করে দেয় বা আপনারা নিজেরাই করেন। এই যে খাওয়া দাওয়া তো মানে ভ্রমণের একটা বড় অনুষঙ্গ। আমি যদি জানতে চাই যে আপনার বাংলাদেশের কোন অঞ্চলের খাবার ভালো লেগেছে? আমাদের সবচেয়ে খাবার ভালো লাগছিল আপনার এই নেত্রকোনা জেলার। ওদের যে দেশি মুরগিরা যে ঝোলটাতে পাকা ছোট আলু দিয়া, লাল আলু দিয়া, ওটাও মুখে হ্যাঁ। তারপর ওটা যেমন নেত্রকোনা শহরে একটা আছে লাল মিয়ার রান, নামই ওটা লাল মিয়ার রান। হ্যাঁ, আমি গেলে ওটা খুঁজি লাল পরোটা দিয়া, তেলে ভাজা পরোটা দিয়া। এবং কিছু কিছু জায়গার আছে খুব মজাদার খাবার এগুলা। তারপরে বরিশাল অঞ্চলে গেলে যেমন মহিষের দই, আমরা এটাও চেষ্টা করি যে সমস্ত অঞ্চলে যাই ওই যে বিখ্যাত যে খাবারগুলো আছে ওটাও আমরা খাওয়ার চেষ্টা করি। এবং কয়েকদিন আগে দেখলাম যে আপনারা পাহাড়ে গেছিলেন বোধহয়, সেই যে ঝর্ণার ভিতরে অনেকই রান্না আমরা হাড়ি পাতিল নিয়ে যাই। আর আমাদের যে যারা আছে ছুটের, এরা মনে করেন রান্না বান্না না করলে বলে ভ্রমণে তৃপ্তি পায় না। এই দেখা যায় যে বোঝাবাজি নিয়ে যদি কই
দুইটা লোক লই কয় না না নিজে না পাইলে মজা লাগে না, এটা আলাদা মজা পায়। দেখা যায় যে রান্না করতেছে, হ্যাঁ ওই হঠাৎ করে একটা কিছু কিনতে হইব, ওই কেনার টাকাটা ওর পকেট থেকে যেতেছে, এটা মনে হয় তৃপ্তি পেতেছে। আর যে টিপে রান্না না করুন মনে করি না জাত ভাই টুটাকে মনে হয় 500 হয়ে গেল, 500 হয়ে গেল, এই খাটতেছে মনে করেন। এই কিছু ঝর্ণা আছে যেমন দুয়ারি মারাই গেছিলাম আমরা, তারপরে গেছিলাম তাবাক্ষ গুহা, বিশেষ করে তাবাক্ষ গুহা। এখানে প্রায় 10 কিলোমিটার জায়গা, ওই যে দুই দিকে বাঁশ দিয়া মাঝখানে হাড়ি পাতিল নিয়ে এমন দুজন ছেলে আছে ইউসা আর শাকিল, এরা মনে করেন টানছে, কেউ দেয়ও না, মানে কি যে একটা মজা পাইতেছে, ঈদের আনন্দ। এই সমস্ত মানসিকতার সদস্য না পেলে আমরা আসলে করি না, যুক্ত করি না, যে কারণে আমাদের সদস্য সংখ্যা কম। যে জিনিসটা আমি আসলে জানতে চাই যে আপনার লেখালেখি, মানে যেহেতু একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে যান আপনারা, সেই ক্ষেত্রে লেখালেখিটা এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা অঞ্চলে আসলে আমি যদি যে অঞ্চলে যাইনি সেখানে যদি নতুন যেতে চাই তাহলে আসলে এই লেখাগুলোই এক ধরনের পথ তৈরি করে। তো এই লেখালেখির শুরুটা আপনার কবে থেকে? আমি তো 1996 সন থেকেই লিখি পত্রিকায়। তারপরে আস্তে আস্তে আপনার ফ্যাশনের উপরে আপনার যেতে যেতে পথে একটা পাতা বের হতো যুগান্তরে, সেখানেও আমাদের পর্দা টর্দার উপর লিখতাম। এরপরে সম্পর্ক হইলো তাপস মজুমদার দাদা যুগান্তরের। বললাম যে দাদা আমি তো ভ্রমণ ট্রমণ করি, আমি একটু এবার সাজেক থেকে গিয়ে আসলাম, সাজেকের গল্প পেলাম। সাজেকের গল্প কিন্তু বাংলাদেশে প্রথম আমি লিখি। সেটা আরেক ইতিহাস যে সেনাবাহিনী আমাকে সাদা কাগজ দিয়েছিল যে বন্ড সুবিধা যেতে হইব, বাংলাদেশ সরকার দেয় না। আমি যখন লিখতে লিখছি তারপর তারা হঠাৎ মানে কি কয় মানে আশ্চর্য হয়ে গেছে যে মৃত্যুর জন্য বাংলাদেশ সরকার দেয় না, মুসলিমে দেয় যাইব, এরপর যাবে। তারপর আমি গেছি, রেফারেন্স ছিল একটা আর্মি পার্সনের, ওই সুযোগ হয়েছিল। যার পরে আসার পরে বললাম যে এরকম ঘটনা কয়েক খুব ইন্টারেস্টিং গল্প তো, তারপরে লিখেন। আচ্ছা ঠিক আছে, এই লিখলাম, লেখার পর ওনাকে দিলাম, উনি খুব সুন্দরভাবে একটা বড় করে ছাপাইলো। ওই ছাপানোর কারণে আমার একটা আগ্রহ সৃষ্টি হইলো। আসলে প্রতিটা প্রতিভার পিছনে কারো না কারো অনুপ্রেরণা লাগতে হইব, কারণ সহযোগিতা লাগবে। সহযোগিতা না থাকলে অনেক প্রতিভাও আছে আপনার অঙ্কুরই নষ্ট হয়ে যায়। এইভাবেই আমার এই লেখালেখি আশা। পরবর্তীতে ইত্তেফাক তারা খুব গুরুত্ব সহকারে আমার লেখাগুলো ছাপাইতো। আপনি দেশের যান নাই কোন জায়গাটা এখনো? দেশে যাই নাই কোন জায়গাটা মানে আমি ঠিক খেয়াল করে উঠতে পারছি না, সম্ভবত সাতক্ষীরা আমার মনে যাওয়া হয় নাই। মানে এটা আমার মানে ধরে উঠতে পারতেছি না আমি যে সাতক্ষীরা গেছি না যাই নাই। চলেন সাতক্ষীরা যাই, চলে আসি, ঠিক আছে। সাতক্ষীরা তো এবার কয়েকজনের সাথে যাওয়া হয়েছে যে আসেন কোন সুন্দরবনটা ঘুরে আসবো। যখন বান্দরবনের উপরে না ছিল, নিষেধাজ্ঞা না ছিল, তখন ছুটি পেলেই আমরা চিন্তা আমি বান্দরবন, মানে পাহাড়টাই আমাদের মেন লক্ষ্য ছিল। কারণ পাহাড়ের একটা ভ্রমণের মজা কি, আপনি হাঁটতেছেন, সামনে কি আছে আপনি জানেন না, ওর পরে পাহাড়ের পরে কি আছে আপনি জানেন না। এই যে এটা একটা আলাদা ফ্লিক্স। যেমন আপনার আমিও ঘুমতে, যখন আমিও ঘুম হাতে কোনো 2-4 লোক চিনে, তখন আমি ঘুমতে ফিরতেছি, গেছি এক পথে, আসছি পদ্মঝিরি হয়ে, আস্তে আস্তে সামনে এসে দেখি বিশাল খুম, সাঁতার দিতে হইল। এই মাথার মধ্যে বোঝা বোঝালো সাঁতার দিয়ে এক জায়গায় পার হলাম, পার হয়ে যাবো উপরে উঠা নিচে দেখলাম যে একটু স্লিপ কাটলে একদম এই যে একটা অ্যাডভেঞ্চার, এই যে অ্যাডভেঞ্চার আমরা এটাকে খুব এনজয় করি। বাংলাদেশের বাইরে আপনি কোথায় গিয়েছেন? বাংলাদেশের বাইরে আমি ইন্ডিয়া গেছি, তারপরে আবার ব্যাংকক গেছি, হংকং গেছি, সোল গেছি, দক্ষিণ কোরিয়া আর কি। ওটা মানে ট্যুরের থেকে বেশি আমাদের আবার একটা আমাদের যে ঘড়ির পার্টস আসতো আমার আব্বার, সেই সুবাদে আর কি সুযোগ নিয়েছিলাম আর কি। কিন্তু আমার তো ঘোরাঘুরি চলে গেছেন, আমি ওই ফাঁকি দিয়ে ঘুরতে চলে গেছি। সেই সব অভিজ্ঞতা কেমন ছিল? সেই সব অভিজ্ঞতা বলতে যেমন হংকংয়ে বেশিরভাগই ব্যবসা প্রতিষ্ঠানগুলো আপনার পাকিস্তানি, ইন্ডিয়ান। এই পাকিস্তানিরা এখনও মানে আমাদের বাংলাদেশিদেরকে মানে ভালো দৃষ্টিতে দেখে না, মানে এর একটা কেমন একটা কি জানি মনে করে, ঠিক আছে। এইটা মানে আমাদের খুব খারাপ লাগছে। এছাড়া থাইল্যান্ডে ভালো লাগছে, থাইল্যান্ডের মানুষের আচারণও ভালো। সেখানে যাবার মসজিদ আছে, মসজিদে ইফতার, হংকংয়ে ইফতার করছি, ভালো সুন্দর পরিবেশ। তারপরে আপনার ইন্ডিয়াতে কলকাতাতে ইফতারের সময় হয়ে গেছে, দেখা গেছে যে নন মুসলিম তারও ডেকে বসায় দিয়েছে, সৌহার্দ্যপূর্ণ ভাব দেখছি। আমি আরও অনেক ট্রাভেলারের কাছ থেকে শুনেছি যে ভ্রমণে থাকলে এক ধরনের মানসিকতা তৈরি হয় আলাদা ধরনের, এবং জগৎ একটা তৈরি হয় নিজের মতো, আলাদা জগৎ, নিজের মতো আলাদা জগৎ তৈরি হয়। আমাদের দেশে যে
তরুণ যারা আছে আর কি, যারা ভ্রমণে যেতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আপনার এক্সপিরিয়েন্স থেকে? যারা তরুণ, যারা নতুন যাবেন বা যারা এখনও যাচ্ছেন, তাদের ভ্রমণের প্রধান উদ্দেশ্য থাকতে হবে যে আমি কিছু শিখতে যাব। ভ্রমণ তো বিনোদন, কিন্তু বিনোদনের পাশাপাশি এটা শিখার একটা অন্যতম মাধ্যম। হৈ হুল্লোড় করেন, আনন্দ করেন, আশেপাশে যারা থাকবে স্থানীয়দের তাদের সাথে সুন্দর সদ্ভাব ব্যবহার আচরণ করেই আপনি যা কিছু করেন। যদি সুন্দর আচরণ করেন আপনার স্থানীয়দের সাথে, তাহলে আপনি বিনোদন করতে আপনার কোনো ঘাটতি আসবে না। আপনারা সীতাকুণ্ডই যান না কেন, ইদানিং দেখা যেতেছে অনেক দুর্ঘটনা ঘটতেছে, ঘুরতে গিয়ে মৃত্যুর লাশ হইতেছে। এর কারণ হলো দেখা গেল যে মানে কি বলে এটাকে, নিজেকে সব জানতে শমশের মনে করা। একটা গুগল ম্যাপ আছে, হাতে অ্যান্ড্রয়েড আছে, কি দরকার আছে আমার একটা গাইডের পিছনে 1000 টাকা খরচ করার? না, আমি যেতে পারবো। যার পরে দেখা গেল আর একটা দুর্ঘটনা পতিত হয়। এখনো প্রযুক্তি যে সব জায়গায় যে হবে এটা আপনার সাপোর্ট দিবে তা না। একজন হ্যাঁ, সমস্যা তৈরি এই জন্য আমি সবসময় বলি, আমি নিজেও, আমি আজকে যে 3 দশ হিসাবে ঘুরতেছি, আমি এখনো সীতাকুণ্ড গেলে আমি একজন স্থানীয় গাইড নিয়ে নিই। স্থানীয় গাইড বলতে ওই যে ওখানকার কৃষি কাজ করে বা ওখানকার স্থানীয় কোনো দোকানি, তাদেরকে নিয়ে নেই। এতে অনেক সুবিধা হয়। ওর পিছনে 700-1000 যাক না, তাদের নাই, আপনি অনেক দেখতে পারবেন। আপনার Easy হয় হ্যাঁ, অনেক আপনার জায়গায় হারিয়ে যাওয়া। যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনার এই যে বিশেষ করে কিন্তু আপনার ওই পার্বত্য অঞ্চলে চেতে বেশি আপনার এই যে ওই বান্দরবন বা খাগড়াছড়ি, রাঙামাটি চেতে বেশি দুর্ঘটনা কিন্তু ঘটতেছে আপনার সীতাকুণ্ডে, মিরসরাইতে, এই ঝর্ণাগুলোতে। এর কারণ হলো এদের অভিজ্ঞতা নাই, এরা একটা গাইড নেই। যেমন এই যে আপনার রূপসী ঝর্ণা ঢুকতেই একেবারে আপনার লোকালয়তে খুব কাছে রূপসী ঝর্ণা, ওখানে একটা আছে, খুবের মতন আছে। ওখানে অনেকে কি বলে ওটাকে, মানে এটা উদ্দীপনা বা এটা থামাতে পারে না, ঝাঁপ দেয়, ঝাঁপ দিলে বাস ওই যে ওখানে অনেক লাশ হইতেছে। এর জন্যে আর এই যে ভ্রমণে গিয়ে দুর্ঘটনা বাড়তেছে বা ভ্রমণে গিয়ে একটা অনাহূত ঘটনা ঘটতেছে, অবাঞ্ছিত ঘটনা ঘটতেছে, এই শুধু এই কারণে, মানে নিজেকে সব জানতা ভাবার কারণে। আমাদের আসলে যেটা আগে আমি বলেছি যে এই অভিজ্ঞতার কথা বলতে গেলে তো আসলে আসলে থামা যায় না। জাভেদ ভাই একই ঘটনা 30 বছরের বেশি সময় ধরে নিয়ে শুধু ঘোরাঘুরি করেন বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে। ফলে এই অভিজ্ঞতার কথা বলতে গেলে জাভেদ ভাই থামতে পারবেন, এটা আমি বুঝে গেছি। তো আমাদের থামতে হবে। আর যে বিষয়টা আমরা সব সময় বলি, জাভেদ ভাইও সেটাই একই কথা বললেন, কাছাকাছি কথা বললেন, যেটা হচ্ছে যে ভ্রমণ করুন, বছরে একবার হলেও অন্ততপক্ষে ভ্রমণ করুন, কোথাও না কোথাও যান, নিজের গণ্ডিটা ছেড়ে বেরোন, দেখবেন পৃথিবী অনেক সুন্দর। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই অবশ্যই ভ্রমণ করবেন।